দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। মানবিক করিডোর ও রাজনীতি এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে, সরাসরি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন জনাব মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব মোস্তফা কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানবিক করিডোর নিয়ে আমরা দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন যে তারা মানবিক করিডোরের ব্যাপারে খুব ইতিবাচক, কিন্তু আজকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার প্রেস সচিব বলেছেন যে মানবিক করিডোর নিয়ে কোনো কথা বা আলোচনা জাতিসংঘ বা কারোর সঙ্গে হয়নি। তিনি বলেছেন যে তথাকথিত মানবিক করিডোর এ বিষয়ে কোনো কথা হয়নি। মানবিক এদিকে রাজনৈতিক মহল থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানবিক করিডোর আসলে দেশের সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। আপনার কাছে কি মনে হয় যে কতটা আমাদের জন্য থ্রেট কিনা? জি, ধন্যবাদ আপনাকে। খুব প্রাসঙ্গিক বিষয়, একদম খুব আলোচিত বিষয় এবং ভয়ের বিষয়ও। মাস কয়েক আগে যখন বা মাস দেড়েক আগে যখন জাতিসংঘের মহাসচিব এলেন, তিনি আমাদের ওই অঞ্চলটা সফর করলেন, অর্থাৎ কক্সবাজার অঞ্চল যেখানে রোহিঙ্গা অধ্যুষিত। তখন পর্যন্ত সাহায্য সহযোগিতার কথাবার্তা ছিল, কিন্তু মাস এক দেড়েকের ব্যবধানে এখন এসেছে করিডোরের আলোচনা। করিডোর তাও আবার এটা মানবিক, সামরিক না, অথবা বাণিজ্যিকও না। তো এটা কিন্তু প্রথমতই রাজনীতিবিদরা একটা প্রতিক্রিয়া দিয়েছেন। বড় দল বিএনপি বলেছে যে তাদের সাথে তো এই ধরনের কোনো আলোচনা হয়নি বা কোনো মতামত নেওয়া হয়নি। আবার দেখেন একদিনের ব্যবধানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হলো যে না, এরকম কোনো কিছু হচ্ছে না। তাহলে অর্থটা কি দাঁড়ালো? যিনি আমাদের উপদেষ্টা আছেন, পররাষ্ট্র উপদেষ্টা, ছোট্টখাট্ট বিষয় না, কিন্তু তিনি কিন্তু একটা কথা দায়িত্ব নিয়েই বলে ফেললেন। আবার প্রধান উপদেষ্টার কার্যালয় আরও বেশি দায়িত্ববান। তাহলে আমরা যারা সাধারণ মানুষ যারা আছে তারা যাবেটা কোথায়? ওই দায়িত্ববানরা যদি এ ধরনের সাংঘর্ষিক কথা বলেন, তাও কি নিয়ে? যেটার সাথে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় আছে, জেনাতনা বিষয় নয়, কিন্তু পটুয়াখালীর কোনো চর দখলের আলাপ না ওইটা। এমনিতেই মিয়ানমারের সাথে আমাদের একটা যুদ্ধ একটা ভাব আছে, কিন্তু আর মিয়ানমারের অভ্যন্তরে তো আছেই। তো ওখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে সামরিক জান্তা যেটাকে আমরা বলি, অর্থাৎ তাদের কেন্দ্রীয় শাসন, আর আরেকটা হচ্ছে আরাকান আর্মি। তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে বা নাই, দুটোই আলোচনায় আছে। আছে এটা বলো বিপজ্জনক, নাই এটা বলো আবার এক ধরনের দুর্বলতা। কারণ মিয়ানমারের সাথে আমাদের একটা ফয়সালার বিষয় আছে, ফয়সালা করতে গেলে আরাকান আর্মিও প্রাসঙ্গিক। যেহেতু তারা ক্ষমতাসীন না, বা এক ধরনের তাদেরকে মিয়ানমার সরকার তাদেরকে মনে করে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী, তো আমার তাদের সাথেও কিন্তু কৌশলে যোগাযোগ রাখতে হয়, যেহেতু ফয়সালা করতে হবে একটা। আবার মিয়ানমারের সামরিক জান্তা যারা যারা একসময় রেসপন্সে করতো না, তারা মাস দুয়েক আগে আমাদের প্রধান উপদেষ্টার সাথে কোথাও না কোথাও একটা তাদের কারো না কারো দেখা হয়েছে, সুন্দর আলাপ হয়েছে। ওটাও ছিল আমাদের জন্য ভালো খবর। ব্যাংককে, জি, কিন্তু বিমস্টেক সম্মেলনে তো সেখানে যখন এখন একটু লুকোচুরি, আবার দু ধরনের কথাবার্তা, এগুলো কিন্তু সংশয় জাগায়। সংশয় জায়গায় এই কারণে, একদিকে ভারতের সাথে আমরা একটা বাজে অবস্থায় আছি, আবার পাকিস্তান ভারতও এক ধরনের যুদ্ধ ভাব আছে। আশপাশে কেউই কিন্তু স্বস্তিতে নেই। আমরা তো অস্বস্তিতে আরও আগ থেকেই, রাজনৈতিকভাবে অস্বস্তিতে আছি, অর্থনৈতিকভাবে অস্বস্তিতে আছি। তো এই বিষয়টা পরিষ্কার করা কিন্তু উচিত। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেটা বলেছেন, আজকে তো পরিষ্কার করেছে, তাও তো একদিকের থেকে পরিষ্কার হলো। উপদেষ্টা যিনি আছেন তার দিক থেকেও পরিষ্কার করা উচিত যে তিনি কি ঠিক বলেছিলেন নাকি তিনি বলার সময় অন্যটা বলেছিলেন। এখানে রাস্তায় একটা আমি আগামে বলে রাখি, এটার জন্য দায়ী করা খুব সহজ হচ্ছে সাংবাদিকদেরকে, যে সাংবাদিকরা বোঝে না বা বোঝে কম, বোঝে না, বুঝে লিখে ফেলেছে, এরকম একটা চাতুরি তারা করে। তো এবার অনুরোধ রাখবো ওই ধরনের চাতুরির পথে না গিয়ে, কাউকে দোষারোপ না করে সেটার একটা সুন্দর নিষ্পত্তি করা, বক্তব্যটা পরিষ্কার করা। বিএনপি বড় দল, তারা কিন্তু তাদের দায়িত্ব প্রকাশ করেছে, একদিনের মধ্যে তারা তাদের দায়িত্বের পরিচয় দিয়েছে। এই ক্ষেত্রে দায়িত্ব পরিচয় করার আরেকটা পক্ষ আছে, সেটা হচ্ছে আলামিনরা, অর্থাৎ এনসিপি। তারাও কিন্তু এসব নিয়ে তাদের অনেক ভাবনা আছে। আমরা খেয়াল করলাম তাদের দিক থেকে কিন্তু কোনো বক্তব্য নাই, এখন পর্যন্ত নাই। তো যেখানে তারা এত বড় দায়িত্ব পালন করেছে আগস্টে, তাদেরকে তো ছোট বলার সুযোগ নাই এখন। একসময় যারা তাচ্ছিল্য করতো যে এরা ছোট মুখে বড় কথা বলে, কিন্তু এরা তো বড় কাজ করিয়েও দেখিয়েছে। এই ধরনের একটা স্পর্শকাতর বিষয়ে তাদের দিক থেকে বক্তব্য দরকার। আবার তাদেরকে কিন্তু একটু সরকারি ঘরানার দলে মনে করা হয় বা সরকার সমর্থিত দলে মনে করা হয়, একটু বেশি করে মনে করা হয়। এক্ষেত্রে তাদেরও একটা দায়িত্ব আছে বিষয়টা পরিষ্কার করা, কারণ তাদের কথাও তো কেউ না কেউ শোনে।
তাদের প্রচুর সমর্থক আছে, অর্থাৎ অস্বীকার করার অবস্থা নাই। আবার যেহেতু তারা ফ্রন্ট লাইনার আগস্ট আন্দোলনের, সেই সূত্রেও তাদের একটা বাড়তি দায়িত্ব আছে এই বিষয়টা পরিষ্কার করার, যে তারা সরকারকে এই বিষয়ে কি বলবে, অথবা সরকারে তাদের যে দুই একজন প্রতিনিধি আছেন তাদের সাথে তাদের কোনো কথাবার্তা হয়েছিল কিনা এটা নিয়ে, এটা কিন্তু জিজ্ঞাসার একটা দাবি রাখে। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনি নিশ্চয়ই উত্তর দেবেন এবং মানবিক করিডোরের লাভ ক্ষতি কি হতে পারে আপনি কি বলবেন? জি, একটু আগে একটু ভাইকে বলে নেই। ভাই বলেছেন যে আমাদের প্রতিনিধিরা আছেন, আমরা বলেছি যে নাগরিক পার্টির কোনো প্রতিনিধি নাই। গণ অভ্যুত্থান করার পরে গণ অভ্যুত্থানের পক্ষের ছাত্রদের কেউ কেউ সরকারে গেছেন, কিন্তু নাগরিক পার্টির কোনো প্রতিনিধি আসলে গভর্নমেন্টে নাই। আর সরকারের সঙ্গী, সরকারের বন্ধু এরকম বলে আমাদের যেটা ধারণা, এটা বললে মূলত আমাদের উপর আমাদের বন্ধুরা এক ধরনের প্রেসার ক্রিয়েট করা। না, প্রেসার নয়, এটা আপনাদের প্রশংসা করা। প্রেসার ক্রিয়েট করার প্রশংসা হইতে পারে, কিন্তু এক ধরনের প্রেসার ক্রিয়েটও করা হয় যে তোমরা তো সরকারের পক্ষ, আমরা বিরোধী পক্ষ, এইরকম একটা প্রেসার ক্রিয়েট। আমরা এখানে পক্ষ দেশে নাই, আমরা এই লাইনে যাইতে চাই না। সবাই সরকারি দল, এই সরকার মানবিক করিডোর নিয়ে আমাদের অবস্থান, আমরা যেটা বলতে চাই যে সরকারের অবস্থানটা আমাদের কিছুটা অস্পষ্ট মনে হয়েছে। কারণ হচ্ছে উপদেষ্টা এক ধরনের কথা বলতেছেন, আজকে আবার প্রেস সচিব আরেক ধরনের কথা বলতেছেন। এই ধরনের অবস্থান থাকাটা মনে হয় না উচিত। আমরা মনে করি যে এইটা অবশ্যই স্পষ্ট অবস্থান নেওয়া দরকার সরকারের, মানে আসলে কি করতেছেন এটা জনগণের জানার অধিকার আছে। সেই সাথে এটা হচ্ছে দেশের নিরাপত্তা, সেই সাথে আমাদের কূটনৈতিক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মিয়ানমারের সাথে। এখানে আমাদের যদি আমরা বিষয়টা স্পষ্ট না করি বা একটা অস্পষ্টতার মধ্যে থাকি, বা রাজনৈতিক পক্ষগুলোর গত 2 দিনের আলাপে কিন্তু আমরা বুঝেছি রাজনৈতিক পক্ষগুলোর মধ্যেও এটা নিয়ে অস্পষ্টতা আছে, এবং হচ্ছে সরকারের অস্পষ্টতার কারণেই তাদের, রাজনৈতিক দলগুলো তো স্পষ্ট করে বলেছে সরকারের অস্পষ্টতার কারণে তাদের একটা স্পষ্ট অবস্থান যে সরকার যাতে কোনো কিছু করার আগে অবশ্যই জনগণকে সাথে নিয়ে সকল অংশীজনদের সাথে নিয়ে সিদ্ধান্ত নেয়। আমরাও এটা মনে করি উচিত যে রাষ্ট্রীয় জননিরাপত্তা এবং হচ্ছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রশ্নে সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে সরকারের অবস্থান নেওয়া উচিত। এটা আমরা পার্সোনালি। এনসিপির অবস্থান কি? এনসিপির অবস্থান সরকারের মানে মানবিক করিডোরের পজিশনে নাকি এই অস্পষ্টতার পজিশনে? যদি অস্পষ্টতার পজিশন, আমরা তো বললাম যে আমরা সরকারের একটা স্পষ্ট পজিশন চাই। আর মানবিক করিডোরের ব্যাপারটা এখন এটা মানে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে আসছে, তো এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হলে আমরা এটার ভালো মন্দ আলাপ আলোচনা করে সকলের সাথে সমন্বয় সরকারের স্বার্থে করতে চান না কোনো মন্তব্য? না, সরকারের স্বার্থে না, সরকার নাখোশ হতে পারে বা এমন সরকার নাখোশ হওয়ার কোনো ইস্যু নাই। আমরা বলতে চাই হচ্ছে সকল রাজনৈতিক অংশীজন, বাংলাদেশের সকল নাগরিকের মতামতের ভিত্তিতে যাতে বিষয়টা হয়। সরকারের অস্পষ্টতা, আমরা মনে করি যে এইটার দায় সম্পূর্ণ সরকারের। কোনো অস্পষ্ট অবস্থান নিলে এটা জনগণ আসলে মানবে। রাজনৈতিক দল হিসেবে এনসিপির অবস্থান কি মানবিক করিডোরের ব্যাপারে? মানবিক করিডোরের প্রশ্নে আমরা এখনো স্পষ্ট অবস্থান নেই। কেন নেইনি? কারণ হচ্ছে সরকার যা বলে তাই শুনবেন না। আমরা তো সরকার যেদিকে বিভিন্ন কথা বলতেছে, আমরা তো বলে দিচ্ছি যে সরকারের স্পষ্ট অবস্থান লাগবে। আমরা তো সরকারের অবস্থানের ডিফেন্ড করতেছি না, আমরা বলতেছি সরকারের অবশ্যই স্পষ্ট অবস্থান জানানোর পরে আপনারা কি করতে চায় এটা জানানোর পরে আমরা সিদ্ধান্ত নিব সকল অংশীজনের সাথে আলাপের মাধ্যমে যাতে জিনিসটা হয়। এটা অন্যান্য যে দলগুলোও বলছে, তারা কি বলছে, তারা কিন্তু সরকারের অবস্থানের পক্ষে বিপক্ষে বলে নাই। তারা বলছে হচ্ছে যে আমরা আমাদের সাথে আলাপ আলোচনা না করে যাতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। আমরাও সেম কথা বলতেছি। আমরা রাজনৈতিক অংশীজনের যে সরকারের পক্ষে বিপক্ষে কেউ বলেছে, কিন্তু সরকার যেদিকে যাবে বা যে দিকে মতামত বা অবস্থান নেবে, আমরা জনগণের কথা বলছি। আমরা বলছি জনগণের মতামত নিয়ে সরকারের সিদ্ধান্ত নিতে হবে। জি, আমি একটু আবারও যেতে চাই, যেটা মোস্তফা কামাল, দেশের নতুন রাজনৈতিক দল গঠনের একটি হিড়িক চলছে। আসলে গঠনমূলক রাজনীতিকে আপনি দেখেন মানে, নাকি শুধু খালি কাদা ছোড়াছুড়ি, একে অপরকে দোষারোপ করা, অমুক দলের ছাত্র সংগঠন কি করলো, তমুক দলের ছাত্র সংগঠন কি করলো, এইসবের মধ্য দিয়ে কি আমরা রাজনীতি ঘুরপাক খাচ্ছে? জি, ঘুরপাক খাচ্ছে। ওখানে কাদার চেয়ে ধুলাবালি বেশি। কাদা তো নেই, ধুলাবালি ছিটাছিটি করছে তারা। রাজনৈতিক দলের একটা বাম্পার ফলন হচ্ছে গত কয়েকদিন ধরে। তো আলোচিত নতুন দল ছিল ছাত্রদের সংগঠনটি। এটা প্রাসঙ্গিকও ছিল, একটা তাগিদও ছিল, আবেদনও ছিল। কারণ এবার আবেদন নেই, আগের ওই আবেদনটা তাদের নেই, ওই আদরটা তাদের নেই, ওই কদরটাও নেই, ওই স্নেহটাও নেই, ভালোবাসাটাও নেই, কিন্তু একটু আক্ষেপ, একটু মায়া আছে। আমরা মানুষের কাছে যাই, আমরা দেখি যে ওই কদর আদর
আগ্রহ মানুষের আছে, একটা মায়া আছে। মায়াটা আছে ওই জায়গায় যে এই ছাত্ররা যা দেখিয়েছে বাংলাদেশে বিভিন্ন আন্দোলনের সাথে তাদেরকে খুব একটা তুলনা করা যায় না, স্মরণ করা যায়, প্রসঙ্গটা না যায়, 90টা না যায়, 71টা না যায়, কিন্তু এবারেরটা কিন্তু একেবারে ভিন্ন ঘরানার। কিন্তু সময় যত গড়ালো আপনি খেয়াল করে দেখেন তাদের এটা শুধু আন্দোলনের জায়গায় চলে আসলো। বিপ্লব বা অভ্যুত্থান ওই সম্বোধন ধীরে ধীরে কমে আসলো। এগুলো খেয়াল করবার মতো বিষয়। আস্তে আস্তে করে তারা দল গঠন করলো, এটাও প্রয়োজন আছে। কি এমন ঘটলো যে তাদের আবেদনটা নষ্ট হয়ে গেল? আবেদনটা নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত একটি হচ্ছে রাজনৈতিক কারণ। কারণ রাজনৈতিক দলগুলোর কাছে তারা কিছুটা অ্যালার্জি। কারণ বরাবরে তরুণদেরকে একটু যারা প্রবীণ তারা সহ্য করতে পারে কম। রাজনৈতিক দলগুলো কি তাদেরকে থ্রেট মনে করে? কিছুটা তো অবশ্যই মনে করে। কেন সেটি? যেটা আওয়ামী লীগ বলতো তাদেরকে, এখন তো বিএনপি তাদেরকে সর্বোচ্চ কি বলে? সর্বোচ্চ বলে যে তারা কথাবার্তা কম শোনে, একটু পাকনা পাকনা কথা বলে। আওয়ামী লীগ কিন্তু তাদেরকে নেশাগ্রস্ত পর্যন্ত বলেছিল। তাচ্ছিল্য কাকে বলে? রাজাকারের সন্তান থেকে নেশাগ্রস্ত পর্যন্ত। আপনার বোধহয় মনে থাকার কথা 5 তারিখেও কিন্তু একটা প্রেস নোট এসেছিল যে আপনাদের ছেলেপেলেরা অভিভাবকদের উদ্দেশ্যে যে এদেরকে জঙ্গি আক্রমণ করেছে বা জঙ্গি ভর করেছে, এদেরকে নেশাগ্রস্ত করে মিসগাইড করে ফেলছে। এর আগ পর্যন্ত হারুন আঙ্কেলের ভাতের হোটেলের ঘটনা অবশ্যই মনে আছে আপনার। অর্থাৎ যত ধরনের নির্যাতন আছে, যত ধরনের কলঙ্ক আছে, সবই দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে। কিন্তু ওখান থেকে তারা কিন্তু ওভারকাম করেছে, একটা ভালোবাসা পেয়েছে। তারা বুক দেখিয়ে কিন্তু কথা বলেছে। আবেদন নষ্ট হলো, এখন নষ্ট হলো ধাপে ধাপে। প্রথমত তারা যদি বিপ্লবী হতো বা অভ্যুত্থান হতো, তাদের যেটা এখন কান্নাকাটি করে 7-8 মাস পর প্রক্লামেশন বা ডিক্লারেশন বা ঘোষণাপত্র, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় ওই ভুলটা তারা প্রথমেই করে ফেলেছে। দ্বিতীয়ত যখন তারা আস্তে আস্তে একটু হৃষ্টপুষ্ট হয়ে উঠলো, তাদের কারো কারো চেহারা সুরত কিন্তু বদলাতে থাকলো। কে আগে রিক্সায় চড়তো, কে এখন প্রাডোতে চড়ে, মানুষ কিন্তু এগুলো খেয়াল করে। কে আগে মেসে থাকতো, এখন অ্যাপার্টমেন্টে থাকে। এটার যে আপনি সামাজিকভাবেও দেখেন, সেটি তো পুরনো রাজনৈতিক দলের মধ্যেও আছে। কিন্তু পুরনোদের সাথে নতুনদের তুলনা করা আবার ঠিক হবে না। নতুনদের কাছে তো আমরা এই প্রত্যাশা করি না। তারা জীবন বাজি রেখে আন্দোলন করা, মৃত্যু ছাড়া তো তাদের কোনো পথ ছিল না আগস্টে। তো ওই জায়গা থেকে উতরে আসা ভালোবাসাটা কোন পর্যায়ের? হাই ভলিউমের ভালোবাসা। তো ওই জায়গায় দেখা গেল মাস কয়েকের ব্যবধানে তাদের মধ্যে এই বিচ্যুতিগুলো। মেসে থাকা ছেলে থাকে অ্যাপার্টমেন্টে, রিক্সায় চড়ার ভাড়া ছিল না, চলে প্রাডো গাড়িতে। এটার সামাজিক ক্রিয়াটা আপনি দেখেন। এখন মাত্র 3-4 দিন আগে জুলাই বিপ্লবের একজন শহীদের কন্যা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছে। বাবা মারা গেল গুলিতে, মেয়ের মৃত্যুবরণ করেননি, সুইসাইড করেছে। হ্যাঁ, আপনি ইংরেজিটা বললেন, আমি হয়তো বাংলাটা বলছি, এতটুকুই তফাৎ। মৃত্যু কিন্তু শিওর, তো এখন ওই জায়গাতে দেখেন গতকাল একজন সমন্বয়কের ভাই মার খেয়েছেন। এর আগে কয়েকজন আলোচিত সমন্বয়ক কেউ কেউ নিজেই মার খেয়েছেন এলাকায় গিয়ে, আরেক সমন্বয়কের বাবাও মার খেয়েছেন। এটার মধ্যে কিন্তু মেসেজ আছে। যদি তারা মেসেজটা না নেন, তখন তাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদেরকে রুক্ষ ভাষায়, অত্যন্ত মারাত্মক ভাষায় গালমন্দ করত। এখন তো তাদের প্রতিপক্ষ নেই। আওয়ামী লীগ তো তাদের প্রতিপক্ষ আছে, এর মধ্যে তারা আরো প্রতিপক্ষ জোগাড় করে নিয়েছে। মার খাওয়ার প্রশ্নটা আসে, এটা কিন্তু রাজনৈতিক হামলা। রাজনৈতিক হামলা সাংবাদিকদের উপরেও এখানে ভুল করবেন না। আপনি যদি সমন্বয়কের ভাইয়ের কথা বলেন, রাজনৈতিক হামলা, আক্রমণ হয়েছে। এখানে মার খাওয়া জনগণের থেকে কোনো মার খাওয়ার কোনো শেষ করে আপনি হয়তো শব্দের নারেশন করছেন ভিন্ন। আমার ভাষা জ্ঞানে মার শব্দটা ব্যবহার হয়েছে, কোথাও কোথাও আবার পিটুনিও ব্যবহার হয়েছে। তো অর্থাৎ আহত হয়েছেন, এটা কিন্তু ঠিক আছে। আহত হয়েছেন, আক্রমণ তো ভাই এখান থেকে বের হয়ে আপনি আক্রমণের শিকার হইতে না, আমি আক্রমণের শিকার হইতে পারি না। আপনি হতে পারেন না। আপনি তো আদরের জিনিস, আপনি আক্রমণের শিকার হবেন কেন? আমি হতে পারি। আমাদের গণমাধ্যমে কাজ করি নাই আশেপাশে, আপনারা শত্রু জন্ম দিয়ে ফেলেছেন, শত্রু জন্ম দিয়ে ফেলেছেন। আমি শেষ করে ফেলি। আমরা জন্ম দিয়েছি 5 আগস্টের মাধ্যমে, শেষ করে ফেলি। ফ্যাসিস্টরা তো আমাদের অটোমেটিক শত্রু মনে করে ফেলি। এর মধ্যে আরো আমলনামা যেটা তারা যোগ করেছেন, তারা সেখানে যোগ করেননি, তাদেরকে অংশ করে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায়। তারা অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ যে একদম অসত্য তা কিন্তু নয়। আবার ইদানিং আপনি খেয়াল করেন বিএনপির দিক থেকেও সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। তারা কে কোথায় যাচ্ছেন, কি তদবির করছেন। আবার সারা দেশে একটা, যেটা আমরা মব জাস্টিস বলি, যদিও জাস্টিস শব্দটা এখানে ঠিক নয়, মব আবার জাস্টিস হয় না, মব কালচার, এটা সন্ত্রাস, মব সন্ত্রাস।
সেটার মধ্যে কোথাও কোথাও তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। না, আমরা অফিশিয়ালি কোনো ধরনের মবে আমরা কিন্তু কানেক্ট, এটা তো আনঅফিশিয়ালি মারে, অফিশিয়ালি তো কেউ কাউকে মারে না। আমাদের সাংগঠনিক পরিচয়ে কোনো ধরনের না, নাই, কোথাও সাংগঠনিক নাই। কিন্তু আপনি আরেকদিন আমার সাথে বসেন, আমি একদম লিস্ট ধরে ধরে দিয়ে দেব কোথায় কোথায় আপনাদের সংযুক্তি আছে, কে কে আছে, তার নাম সহ, টেলিফোন নম্বর সহ, ছবি সহ দিয়ে দেব। তার একশন এর জন্য যদি আরেকদিন বসতে হয় তাহলে বসেন না, অবশ্যই বসা যাবে, অবশ্যই। আজকে আমরা কথা বলবো, এখন অনেক সময় আছে, বসলে ভালো, বসলে ভালো, আপনাদের জন্য উপকার হবে সেটা। আপনি যদি আমাদের যেই প্রথাগত রাজনৈতিক দলগুলোর মতো যেই কোনো কথা, আমরা প্রথাগত রাজনীতি করতে চাই না, আপনারা তো প্রথাগত রাজনীতি পছন্দ করি না বলেই এইজন্যই তো ছাত্র জনতা এইজন্যই তো আগস্টের রাস্তায়, এইজন্যই তো তারা মূলত কিন্তু ফ্যাসিস্টের বিদায় তো চেয়েছি। আমার প্রশ্ন, প্রথাগত রাজনীতির বিরোধী, আমার প্রশ্নটা সেখানেই ছিল, ফ্যাসিস্ট বিরোধী একটা আন্দোলন কিন্তু এখনো আছে চেতনাগতভাবে। আমার প্রশ্নটা এখানেই ছিল, প্রথাগত রাজনীতিকে আবার আমরা দেখছি কিনা। হ্যাঁ, নমুনাটা তাই দেখছি। এই যে কথার পিঠে কথা বলা, দায়িত্ব অস্বীকার করা, যে আমরা অফিসিয়ালি মারিনি, অফিসিয়ালি কেউ কাউকে মারে না, তো কখনোই মারে না, জীবনেও মারে না, না মারার তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, কিন্তু মরে যাচ্ছে ঠিকঠাক মতো। তো এটা অফিসিয়ালি কেউ কাউকে মারেও না, অফিসিয়ালি কারো না, আমাদের দলের পরিচয় বা দলীয় কোনো ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডে তো সম্পৃক্ত না, আমরা ওইটা বলতেছি। ওইটা তো এটাই তো প্রথাগত কালচার, অস্বীকার করা। এখন আমি কি সত্যটাও স্বীকার করতে পারবো না? আমি আপনাকে বলছি, আপনি বলবেন, আমি শেষ করি। তো এগুলো করতে গিয়ে ফ্যাসিস্ট একটা গালমন্দ, যাকে তাকে ফ্যাসিস্ট এখানে ওখানে। আমার তো ভয় যাচ্ছে নমুনা দৃষ্টে, যে তারা কত ত্যক্ত বিরক্ত হয়ে, সারা দেশের মানুষ, শুধু তারা না, নিজেই নিজেকে গালি দেয়া শুরু করলো, যে আমি কে, তুমি কে, রাজাকার। এটা কিন্তু বেদনার গালি, এটা কিন্তু স্লোগান না, শুধু ত্যক্ত বিরক্তর একটা ছাপ বা জের। কোন দিন শুরু হয় আবার যে আমি কে, তুমি কে, ফ্যাসিস্ট। সারা দেশে কিন্তু এসব শুরু হয়ে গেছে। নিরীহ লোককে দেখা গেল হত্যা মামলা দিয়ে দিলেন আপনি, আর বরবাদ করে দিচ্ছেন গণহত্যার বিষয়টাকে। গণহত্যা যে দেশে হয়েছে এটা তো সত্য। আওয়ামী লীগ এর মধ্যে বলছে আমরা নিরীহ লোককে হত্যা মামলা, তারা এর মধ্যে আওয়ামী লীগ শেষ করি আমি, আওয়ামী লীগ যেটা বলা শুরু করেছে, আমরা তো অফিসিয়ালি কাউকে মারেনি। না, অফিশিয়ালি আওয়ামী লীগের মন্ত্রীরা নির্দেশ দিচ্ছে, আওয়ামী লীগের প্রধান প্রাইম মিনিস্টার দমনের নির্দেশ দিচ্ছে। তারপরে তাদের বক্তব্য, যেহেতু প্রথাগত রাজনৈতিক দল, বক্তব্য হচ্ছে আমরা তো কাউকে মারিনি। আপনি শেষ করলে আমি শেষ করে ফেলি 1 মিনিটের মধ্যে। এমনকি সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো এখনো ওনার দোষ খুঁজে পান না, বলে যে আমি কি করছি, আমার অপরাধটা কোথায়, কিচ্ছু করেননি। কিন্তু না, এই যে প্রথাগত বিষয়টা, যদি দোষের কথা বলেন, আমি ওয়েলকামিং, অবশ্যই আমার দোষ যদি থাকতে পারে না, আমি কি ফেরেশতা? আমরা তো ফেরেশতা না, আমরা আপনাদের সন্তান তুল্য মানুষ। আমি আলোচনা বিরোধী থেকে এসে আমি আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধান আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি যেতে চাই অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আপনার কাছে। আসলে কি রাজনীতিতে একটি দল গঠনের কিন্তু হিড়িক চলছে, 8 মাসে 24 দল, আমরা কি সে পুরনো সংস্কৃতির রাজনীতি আবার ফিরছে কিনা? আপনারা নতুন দল করছেন, আপনাদের মধ্যে যেটি জনাব মোস্তফা কামাল বলছেন যে আগের ধারায় আসলে নতুন দলগুলো ফিরে আসছে। জি, ধন্যবাদ। আমি আসলে নতুন দল হচ্ছে ওয়েলকাম করা উচিত আমাদের, কিন্তু আগের ধারা নতুন ধারার প্রশ্ন হচ্ছে, আমরা তো অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে গঠিত দল। আমাদের কাছে মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই, এবং আমাদের নিয়ে মানুষের যেই কিছুটা হতাশা বা অভিমানের কথা আমরা শুনি, এটাও এই কারণেই, এটা আমরা পজিটিভলি দেখি। এবং হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ বলতে চাচ্ছি। আমরা দেখি যে অনেক সময় নানা পক্ষ আমাদেরকে মানে সামহাও একটা কাদা ছুড়াছুড়িতে ইনভলভ করে দিয়ে একটা চাপে রাখতে চায়। আমরা এখানে আর ঢুকতে চাই না। আমরা নিজেরা সবসময় চিন্তা করি যে নিউ জেনারেশনাল একটা পলিটিক্সের দিকে আমরা মুভ করতে চাই। যেমন আপনি দেখবেন যে আমরা যখন পার্টিটা করেছি, আমরা মানে যারা ক্যামব্রিজে টিচার, তাদেরকে আমরা বলেছি আমাদের সাথে আসো, আমরা নতুন পলিটিক্সটা করি। ডক্টর তাসনিম যারা আসলেন, এহতেশামুল হক আসলেন, এরপরে আমরা বিভিন্ন প্রফেশনালস, ব্যারিস্টার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রফেশনাল, আইটি সেক্টরের এক্সপার্ট, যারাই আমরা ওই যে ব্রেন ড্রেনের কথা বলেছি, আমরা আবার রিভার্স ব্রেন ড্রেনের কথা বলেছিলাম। ওই কাজটা কিন্তু আমরা করেছি, এক ধরনের অ্যাকোমোডেশন আমরা এনসিপিতে করেছি, এবং আমরা তাদেরকে নিয়ে আমরা একটা নতুন জেনারেশনের পলিটিক্স, যেটা মূলত হচ্ছে এখনকার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যেই ধরনের পেশির, ক্ষমতার চর্চার এবং এক ধরনের নেগেটিভ অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট, ওইটা থেকে বের হয়ে কর্মসংস্থানমূলক পজিটিভ ইয়াং জেনারেশনকে এঙ্গেজ করে যদি পলিটিক্সটা করা যায় কিনা, এই ধরনের কর্মকাণ্ড এবং এই ধরনের প্ল্যানিংয়ের মধ্যে আছি। তবে আমরা তো আসলে 2 মাস হইল আমাদের দল গঠনের। 2 মাস আমাদের জন্য
কম সময়, মানুষের আশার দিক থেকে হয়তোবা মানুষের আশা ছিল আমাদের অনেক, এই জায়গা থেকে হয়তো অনেক বড় সময়। তো 2 মাস আমরা মানুষের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই যে আমরা সাংগঠনিকভাবে অনেক বেশি এখন এঙ্গেজ হচ্ছি লোকালি। আমরা সাংগঠনিকভাবে 19টা টিম গঠন করেছি, আমরা সব থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে পড়ছি। আমরা সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করতেছি, সেই সাথে গণসংযোগ করতেছি। মানুষকে আমরা বলার চেষ্টা করতেছি যে আমরা আসলে পুরাতন বন্দোবস্ত চাই না, আমরা কাদা ছোড়াছুরির রাজনীতিটাও চাই না। শুধু ওই আওয়ামী ফ্যাসিস্ট ব্যতীত যারাই বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে তাদের সাথে আমাদের নীতিগত আমরা কোনো শত্রুতা করতে চাই না। এখন কি সে কাদা ছোড়াছুরির রাজনীতি দেখেন? কাদা ছোড়াছুরি রাজনীতি হচ্ছে, কিন্তু আমরা বলতেছি যে এটা দুঃখজনকভাবে আমাদেরকে কেউ কেউ এঙ্গেজ করে ফেলতেছে। এবং যারা হচ্ছে পুরাতন রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট, তারা আমার মনে হয় যে তারা চাচ্ছেন না ইয়াং জেনারেশন নতুন করে যেই চিন্তা ভাবনা করতেছে ওই রাজনীতিটা ফলপ্রসূ হোক। এই কারণে এক ধরনের চাপের মুখে ফেলে একটা কাদা ছোড়াছুরি রাজনীতিতে এঙ্গেজ করে দেওয়ার একটা চেষ্টা। আমরা এখান থেকে বের হইতে চাই এবং আমরা বুঝেছি যে এই এঙ্গেজমেন্টটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে না। আমরা চাই নতুন মানুষকে, নিউ জেনারেশনকে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে এটা বলতে যে জুলাই যেভাবে আমরা কোনো বিভেদ করিনি নারী পুরুষ ধর্ম বর্ণ, ঠিক এইভাবে বাংলাদেশ গঠনের প্রশ্নেও আমরা যাতে নারী পুরুষ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আগায় যেতে পারি এবং এনসিপি এটার একটা বড় অগ্রদূত হইতে চাই। এই যে আপনাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, আপনাদের সমন্বয়কের কথা বলা হচ্ছে বা বিভিন্ন অভিযোগ যেটি জনাব মোস্তফা কামাল ভাই বললেন, মানে এগুলো আসলে কি বলবেন? আপনারা নিজেরাই কি জড়াচ্ছেন না এই ধরনের কাদা ছোড়াছুড়ি? আপনাদেরকে নিয়ে তো অনেক প্রত্যাশা মানুষের। সমন্বয়ক পরিচয়টা আসলে একটু লুক্রেটিভ হয়ে গিয়েছিল 5 আগস্টের পরে এবং আমরা কিন্তু অফিসিয়ালি বলে দিয়েছি যে সমন্বয়ক পরিচয় আর নাই। আমাদের এই পরিচয়, এই পরিচয়ে কেউ যদি অপকর্মে যুক্ত হয় তাহলে তাকে আইন শৃঙ্খলা বাহিনী মানে দায়িত্ব দিয়ে দেওয়ার কথাও আমরা বলেছি। কারণ আমাদের আসলেই কিন্তু সেন্ট্রাল 158 জন সমন্বয়ক ছাড়া লোকালি আমাদের কোনো সমন্বয়ক কমিটি ঘোষণাও হয়নি। কিন্তু ভাই বলবেন যে বাগেরহাটে সমন্বয়ক কমিটি, আসলে এটা হচ্ছে এই পরিচয়টা লুক্রেটিভ হওয়ার কারণে কেউ কেউ ব্যবহার করছে। আমরা এই ক্ষেত্রে প্রশাসনকে সরাসরি বলে দিছি যে যদি মানে আহ্বান জানাইছি যে কোনোভাবে যদি এই পরিচয়ে কেউ অপকর্মে জড়াইতে চায় তার ব্যাপারে ব্যবস্থা নেন, আমরা কারো দায়িত্ব নিব না। আর আমাদের যারা পদে আছে তাদের মধ্য থেকে কেউ যদি কোনো ধরনের সংগঠনের নীতি বিরোধী, শৃঙ্খলা বিরোধী, বাংলাদেশের আইন বহির্ভূত বা যে কোনো অর্থনৈতিক অপকর্মে লিপ্ত হয় তাদের জন্য আমরা কিন্তু, আপনি জানেন কিনা জানি না, আমরা শৃঙ্খলা কমিটি গঠন করেছি এবং আমরা অলরেডি আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আমরা আমাদের একজন যুগ্ম সচিবকেও অস্থায়ী অব্যাহতি দিয়েছি আমরা এবং বিষয়টি তদন্তাধীন, আমরা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি। আমরা এই ব্যাপারে খুব ওয়েলকামিং এবং আমরা মিডিয়াকেও বলবো যে আমাদেরকে হেল্প করেন, আমরা যাতে ফ্রেশ থাকতে। ধন্যবাদ। আমি একটু যেটা মোস্তফা আপনি কিছু যদি বলতে চান। সামান্য একটু যোগ করতে চাই। আলামিন দোয়া চেয়েছে, হেল্প চেয়েছে, ওই দোয়ার অংশ হিসেবেই কিন্তু আমি আপনাকে কয়েকটা তথ্য দিয়েছি, কিন্তু আপনি তথ্য নেওয়ার দিকে কতটুকু আগ্রহী ছিলেন সেটা আপনার বিষয়, দর্শকরাও দেখবে। অর্থাৎ দোয়া কদ্দুর নিতে চাচ্ছেন আপনি। দ্বিতীয়ত, আপনারা যে বন্দোবস্তের কথা বলছেন শুনতে ভালো লাগে, কিন্তু দেখেন গত সরকারের শেষ দিকে ওই সময়ের প্রধানমন্ত্রী একটা তথ্য দিয়েছিলেন যে ওনার পিয়ন 400 কোটি টাকা নিয়ে পালিয়েছে। ঘটনাচক্রে বর্তমান যে সরকার আছে তাদের ওখানে তাদের এখনো 2 জন উপদেষ্টা আছেন, তাদের যে এনসিপির কেউ নাই। এটাই তো প্রথাগত রাজনীতি যে আমি অস্বীকার কিভাবে করব। এরই মধ্যে আপনার দলের বলবেন না, এটাই তো প্রথাগত বিষয়, অস্বীকার করা। অস্বীকারের নানান কৌশল আছে আপনাদের মধ্যে। এরই মধ্যে 2-1 ওনারা সহ আরো কেউ কেউ বলছে আমি কিন্তু এনসিপির সাথে নাই, আবার এনসিপি কাউকে বলে যে সে কিন্তু আমাদের সাথে নাই। এখন কোন দিন যে বলা শুরু করবেন যে আমি কিন্তু 5 জুলাইতে ছিলাম না, লক্ষণ কিন্তু বড় খারাপ। লক্ষণ বড় খারাপ। এটার সাথে তো এটা রিলেটেড না। একজন ব্যক্তি যদি মানে ফোর্সে আমি বললাম যে ভাই আপনি এনসিপির সাথে আছেন, এটা তো হয় আছেন অথবা নাই, দুইটা একটা তো স্বীকার অথবা অস্বীকার করতে হবে আমার। এটা তো কিছু করার নাই। আপনি প্রবলেম যদি সলভ করতে চান, প্রথম দাওয়াই হচ্ছে প্রবলেমটা স্বীকার করা। এখন এটা তো আমার ইস্যু না কেন, কারণ একজন কোন উপদেষ্টাই তো আমাদের দলের তো কোনো উপদেষ্টা নাই বা এই সরকারে তো আমাদের দলের কোনো প্রতিনিধি নাই। আপনিও ভালো করে বোঝেন, যারা দর্শক আছেন দেখছেন তারাও বুঝছেন যে তারা কারা, কোথায় আছেন। আপনারা কিভাবে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের মধ্য থেকে 2 জন এখন উপদেষ্টা পরিষদে আছেন। বলছিলাম আমি, তারা আমাদের ফ্রেন্ড, তারা আপনাদের সন্তান না, তারা বাংলাদেশের সন্তানের অধিকার নিয়ে তো তথ্য দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি, কিন্তু আপনাদের জনসাধারণের প্রতিনিধি, কিন্তু এনসিপির দলীয় প্রতিনিধিত্ব না তারা।
তারা তো এনসিপির সাথে কোনোভাবেই দলীয়ভাবে তো আমরা বিগত আওয়ামী লীগ আমলও দেখতাম, একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, বলছে যে সে কোন এমপির পুত্র হতে পারে কিন্তু আওয়ামী লীগের কেউ না। এই যে চাতুরিগুলো, না এই চাতুরিটা কেন হয় না? কারণ মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না, আপনাদের কাছ থেকে মানুষ এটা প্রত্যাশা করে না। আপনাদের কাছ থেকে যেহেতু নতুন বন্দোবস্ত বলছেন, তাহলে পুরনো বন্দোবস্তে যাচ্ছেন কেন? ওই চাতুরিতে বা ওই চালাকিতে যাচ্ছেন কেন? এখন যদি আপনি বলেন যে এক্স ওয়াই জেড এনসিপির, আমার তো এটা বলার রাইট থাকতে হবে যে আমার এই লোকটা আমার, এই লোকটা আমার না। সবাই আপনাদের, আপনারা তো ভাই লিডার, ফ্রন্ট লাইনার, আপনার ওই বিশালত্ব তো আপনার ধারণ করতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি যখন বলেন যে এই উপদেশটা আমাদের, তখন তো এটা প্রবলেমেটিক, একটা বর্গে আমারে ফেলে দেওয়া আমাদের যে সরকারের সাথে আমি প্রতিনিধিত্ব, এই উপদেশটা তো আমাদের, সবার গভর্নমেন্টই আমাদের, বিশেষভাবে জনগণের আন্দোলনে তফাৎটুকু এতটুকু সবার, কিন্তু বিশেষভাবে আপনাদের। এটা হচ্ছে সলিড কথা। এটা ভাই আমাদের চাপে রাখতে চাচ্ছেন আর কি। না, আপনারা না চাপে রাখবেন গোটা সবাইকে, আপনারা চাপে রাখার ওই অধিকার রাখেন, ওই ক্ষমতা রাখেন, ওই দক্ষতা রাখেন। না আছে, ওই দক্ষতা আপনাদের আছে। একটা যাকে ফ্যাসিস্ট বলা হয়, 15 বছর 7 মাসের সরকার, বিএনপির মতো বড় দল যাদেরকে হটাইতে পারে নাই, বারবার আন্দোলনের পরীক্ষা বিএনপি ব্যর্থ হয়েছে, রোজার পর, ঈদের পর, শীতের পর, আপনারা 36 দিনে সফল হয়েছেন। এটা তো অবশ্যই গর্ব করার মতো। তারা আপনাদের সাথে ছিল কি ছিল না আরেকটা প্রশ্ন। আমাদের এই দম আছে, হ্যাঁ, তো ওই দম আছে, আমরা এটা কাজে লাগাতে চাই। ওটাই তো আমি বলছি। আমি এক বাক্যে বলছি, আপনি 7-8টা বাক্য দিয়ে কথাটা বলেছেন। তো এখানে আপনারা দেখেন আরেকটা বিষয়, এখনো যদি আপনি বলেন যে এটাও আবার আমাদের বিষয় নয়, আপনাদেরকে বলা হতো তখন নামটা ছিল আপনাদের প্রথমত শিক্ষার্থী, এরপরে আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন। তো শিক্ষার্থীদের মধ্যে আপনি দেখেন 9 মাস যাচ্ছে প্রায়, শিক্ষা বিষয়ক কোনো একটি কথা দেখেছেন কোথাও? কোথাও নাই। এটাও কিন্তু আপনাদের প্রধানত দায়িত্ব, যেহেতু আপনারা শিক্ষার্থী ছিলেন বা এখনো শিক্ষার্থী, কোনো না কোনো ভাবে। শিক্ষা সংস্কারের কোনো আলাপ আছে কোথাও? নাই। পাঠ্যসূচির আলাপ আছে? নাই। শিক্ষা পদ্ধতির আলাপ আছে? নাই। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, অর্থাৎ আমি গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আপনারাও তথ্য দিতে পারতেন। নানানজন পালিয়েছে, কতজন ভাইস চ্যান্সেলর পালিয়েছে যারা ফ্যাসিস্টের সহযোগী বলা হয়। আমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে তথ্য নাই। ক্লাসে যান, দেখেন ক্লাস ফাঁকা, টিচার নাই, ওই টিচার কোথায়? তো আপনারা কিন্তু ওইটাও শ্বেতপত্র না হোক, অন্তত একটা তথ্য দিতে পারতেন সবার জন্য, আপনাদের জন্য না, গোটা দেশের জন্য, ছাত্রদের জন্য। ছাত্রদের প্রতি আপনাদের দায়িত্ব বেশি কিন্তু। জি, তো ওই জায়গাটাতে আমরা কিন্তু দেখছি না কিছু শিক্ষা বিষয়ক কোনো কথাবার্তাও দেখছি না, দায়িত্ব দেখছি না। আমরা আলোচনা ফিরবো, একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টা বলছেন যে দেশে সবচেয়ে বেশি ভালো নির্বাচন তিনি উপহার দিতে চান। আল জাজিরায় কিন্তু এক সাক্ষাৎকারে বলছেন, এবং বলছেন অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা আছে, সবকিছু ঠিক আছে। আসলে মানে সংস্কার তো হচ্ছে ঐক্যমত কমিশনের সঙ্গে, সবকিছু মিলে আসলে আমরা রাজনীতিটা কোন দিকে যাচ্ছে? রাজনীতিটা যদি আমরা সাদা চোখে দেখি, ভালো দিকে যাচ্ছে। তিনি একটা চমৎকার নির্বাচন দিতে চেয়েছেন, মানুষ তো একটা চমৎকার নির্বাচনের অপেক্ষায় আছে। অর্থাৎ চাওয়ার সাথে পাওয়ার একটা সুসংবাদ আছে এখানে। আবার আপনি খেয়াল করে দেখেন ধৈর্যচ্যুতি বা অনাস্থা কাকে বলে। তিনি সামান্য কিন্তু কথাটা বলেছেন, সাদামাটা কথা, যে জনগণ এই সরকারের সাথে আছে, ভালো আছে, এই বোধহয় কথাটা, সার কথাটা। এখানে ত্রুটি আছে কোন কথাটায়? আপনি যদি খুব জটিলও করেন বাক্যটাকে, এখানে কি কোনো খুব ত্রুটি আছে? কিন্তু আপনি খেয়াল করেছেন এই কথাটুকু সহ্য করতে চাচ্ছে না রাজনৈতিক পক্ষগুলো। কেউ বলছে যে জনগণ যে আপনাকে চাচ্ছে, কোন জনগণ চাচ্ছে? দেখেন জনগণ মানে কোন জনগণ, কোন জনগণ বলছে। অর্থাৎ একটা কথা বললেও যখন এটার মধ্যে কারেকশন দেওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু এক ধরনের অনাস্থার প্রকাশ পায়। তিনি বলেছেন, এর আগে একজন উপদেষ্টা বলেছেন, তিনি কোথায় যেন যাচ্ছিলেন, গাড়ির পাশ দিয়ে উনি শুনছেন যে আপনারা আরো 5 বছর থাকেন। উনি শুনছেন, এটা উনি নিজে বলেননি, কিন্তু আপনি খেয়াল করে দেখেন কেউ এটা সহ্য করতে চাচ্ছে না যে আপনি গাড়ির বাঁ পাশে শুনলেন, ডান পাশে শুনলেন না কেন? ডান পাশেও তো লোকজন ছিল, ওরা হয়তো বলছিল যে আপনারা তাড়াতাড়ি চলে যান, বহুদিন হয়ে গেছে। গাড়ির দুই দিকেই তো কথা আছে। তো এরকম একটা অবস্থা যখন অসহিষ্ণুতা বাড়ে, অনাস্থার কিন্তু এটা একটা প্রকাশ। তো বিএনপির দিক থেকে কিন্তু গতকাল সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে মহামানব দিয়ে দেশ চলবে না। এটা তো একেবারে খারাপ কথা, তাও তো না, কিন্তু বলা লাগলো কেন? অর্থাৎ দূরত্ব বেড়ে যাচ্ছে। এটার সারমর্ম কিন্তু সেটাই, যে দূরত্ব বেড়ে যাচ্ছে। আপনি যত সুন্দর কথাই বলেন, আপনার প্রতি যদি আমার আস্থা না থাকে, আপনার কোনো কথা আমার ভালো লাগবে না। বা কথাটা সুন্দর হলো, আমি বলবো আপনার টাইটা ক্রস কেন? এটা তো এক কালার হলে ভালো হতো। শার্টের মধ্যে সাদা কেন? এটা অন্য কালার হলে মানাতো ভালো। অর্থাৎ আমি ত্রুটি ধরতেই থাকবো। তো এই ক্ষেত্রে সম্ভবত এটা সরকারের জন্য একটা মেসেজ। আবার যারা এসব এভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, তাদের মধ্যে মনে রাখা উচিত
যে 15 বছর 7 মাস আগে তারা কোন দশায় ছিলেন। আজকে যেভাবে স্পষ্ট কথা বলছেন, খিঁচুনি দিচ্ছেন, আমরা কিন্তু এই খিঁচুনির মধ্যেও একটা বাজে নমুনা দেখি। এগুলো একসময় ওবায়দুল কাদেররা দিতেন, প্রতিদিন একটা খিঁচুনি দিতেন, একটা আবৃত্তি করতেন। একবেলা ওবায়দুল কাদের করতেন, আরেক বেলা হাসান মাহমুদ করতেন। এখন আপনারাও যদি ওগুলো শুরু করেন, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেবে না। মানুষ এই এই তিক্ততার কারণেই কিন্তু আপনাদের বিদায়। তো ওই জায়গায় এখানে আবারও বলবো, পর্যাপ্ত বন্দোবস্ত বলেন আর সুযোগ বলেন, সেটা আছে এনসিপির হাতে। পলিটিক্সের মধ্যে কিন্তু একটা মার্কেটিং আছে, যে আপনি কি নিয়ে মার্কেটিং করবেন। জি, আমরা এনসিপি জুলাই আগস্টের যাবতীয় উপাদান, চেতনা বলেন, স্পিরিট বলেন, এটা কিন্তু এখনো এনসিপির হাতে, যদি তারা ওই সুযোগটা নেয়। মানুষ তাদের দিকে তাকাচ্ছে বেশি কেন, ভুল ত্রুটি ধরছে কেন বেশি, যেহেতু আদরটা বেশি করে, ভরসাটা বেশি করে, ওই কারণে তাদের ত্রুটিগুলোও কিন্তু ধরা হয়। আবার বিএনপির যে ত্রুটিগুলো ধরা হয় এখন, এগুলোর মধ্যে কিন্তু নেপথ্যে কারো না কারো ভালোবাসাও আছে। যে একটি দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠুক, এটা তাদের কাছে কাম্য নয়। তো এই দুইয়ের একটা কেমিস্ট্রি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন, শুধু দুটা দলের জন্য নয়, গোটা দেশের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি একটু এনসিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন আপনার কাছেই আসি। আসলে আপনারা তো বিচার এবং সংস্কার দুটি শেষ করেই নির্বাচন চান, আপনাদের এক নেতা কয়েকবারই বলেছেন। আমরা বিচার কি তাই? আমরা বিচার সংস্কার আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা বলেছি। বিচারটা শেষ করার পরে নাকি? না না না, শেষ বিচার শেষ একটা, আমি অ্যাডভোকেট, আমি বুঝি বিচার শেষ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু একটা দৃশ্যমান অগ্রগতি লাগবে। কিন্তু সেটার জন্য ইলেকশনের কথা আমরা বলেছি, যে ইলেকশন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঐক্যমত্য কমিশন কাজ করতেছে। এরপরে মানে সরকার একটা চিফ অ্যাডভাইজার এক ধরনের টাইমলাইনের কথা উনি বলেছেন, এর মধ্যে হইতে পারে। দৃশ্যমান অগ্রগতি কতটুকু পর্যন্ত, সেটা কি আপনারা স্পষ্ট করলেন? দৃশ্যমান অগ্রগতি বলতে হচ্ছে এই যে মামলাগুলো হয়েছে, আমরা মামলাগুলোর একটা মামলাও চার্জশিট এখন পর্যন্ত হয়নি, বিচার তো আসলে শুরুই হয়নি। এটা কিন্তু তার মানে কি, এখানে এক ধরনের দুর্বলতা আছে বা এক ধরনের মানে গতিহীনতা আছে। মানে আপনারা যেটি চাচ্ছেন সাধারণ মানুষও কি তাই চায়, যে বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি হবে, সংস্কার হবে? সংস্কার তো চাই, সংস্কার সব দলই বলছে, আমরা লক্ষ্য করছি, কিন্তু সব দল নিশ্চয় আপনাদের সুরে কথা বলবে না। কিন্তু সাধারণ মানুষও কি তাই চায় আপনাদেরকে বলছে? সাধারণ মানুষ, শুধু সাধারণ মানুষ না, শহীদ পরিবার, আহত সাধারণ মানুষ সবাই বিচারের ব্যাপারে ফার্স্ট প্রায়োরিটি তাদের কাছে। কেন ফার্স্ট প্রায়োরিটি? কারণ হচ্ছে তারা চোখের সামনে দেখতেছে যে গুলি করে হত্যা করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এটার বিচার প্রত্যেকে চায়। আমরা শহীদদের বাসায় যাই, আহতদের বাসায় যাই, সাধারণ মানুষের কাছে। কবে শেষ হবে সংস্কার প্রক্রিয়া এবং বিচারের যে প্রক্রিয়া? বিচার কবে শেষ হবে ওটা তো বলা যায় না, কিন্তু আমরা বলতেছি বিচার কবে শেষ হবে, আপনাদের দৃশ্যমান অগ্রগতির প্রক্রিয়াটি মানে কবে নাগাদ স্পষ্ট করবেন কিনা, আর সংস্কার কবে শেষ হতে পারে? আপনারা যেহেতু বৈঠক করেছেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে। সংস্কারও একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু আমরা বলেছি যে সংস্কারের পুরো রোডম্যাপ এবং বিচারের পুরোপুরি অগ্রগতি সরকার এখন পর্যন্ত ডিক্লেয়ার করেনি। এটা ডিক্লেয়ার আপনারা কি চেয়েছেন, সেই রোডম্যাপ চেয়েছেন সরকারের কাছে? আমরা তো কখনো না, আমরা তো ঐক্যমত্য কমিশনের সাথে বসি, আমরা তো বসছি, আমরা মিডিয়ায় বলতেছি সরকারের দৃশ্যমান অগ্রগতি নাই, আমরা রাজপথে প্রোগ্রাম করে বলতেছি। আমাদের বক্তব্য ক্লিয়ার, হ্যাঁ আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা বিচার এবং সংস্কারকে ফার্স্ট প্রায়োরিটি ধরেছি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই। সরকারের প্রক্রিয়া নির্বাচন করতে পারে, কিন্তু আমাদের প্রায়োরিটির কথা বলেছি আমরা, বিচার অবশ্যই দৃশ্যমান বিচারের প্রক্রিয়াটা আমাদের দেখতে হবে। এই যে অহরহ মামলা হইলো কিন্তু একটারও চার্জশিট নেই, তার মানে কাজই শুরু হয়নি। এরপরে হচ্ছে নির্বাচন কবে হওয়া উচিত বলে আপনারা মনে করেন? হতে পারে সরকারের মানে ঘোষিত সময়ই হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন এবং মোস্তফা কামাল, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।